হঠাৎ দরজায় ঠক 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 কড়া নাড়ার শব্দ। আমি হাতের কাজ ফেলে চমকে উঠি। আরিফ সিগারেট নামিয়ে দরজার দিকে তাকায়। এই সময় কে আসতে পারে? আরিফ বলল, আমি কাউকে আসার কথা বলিনি। দরজায় আবার জোরে শব্দ। আমি ভয়ে গলা কাঁপিয়ে বলি, আমি বললাম, শোনো, ওই আওয়াজটা যেন ধৈর্য হারাচ্ছে। আমার চোখ এখন দরজা থেকে আটকে। বৃষ্টির শব্দের ভেতরেও সেই কড়া নাড়ার আওয়াজ যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগোয়। আমি পিছন থেকে নিঃশ্বাস আটকে দেখি। দরজা খোলার পর ঠান্ডা বাতাস ঢুকে আসে। সেখানে দাঁড়িয়ে আছেন খান সাহেব, আমি রাহুল সেন। আমার বাড়িতে ভয়ানক ঘটনা ঘটেছে। কি ঘটনা? একটা মৃতদেহ, আত্মহত্যা বলে মনে হচ্ছে, কিন্তু দয়া করে পুলিশকে ডাকবেন না, প্লিজ আসুন, দরজা খোলা থাকবে। এই গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। গল্পে ব্যবহৃত সমস্ত চরিত্র, ঘটনা ও স্থান কাল্পনিক। যদি কারো নাম, স্থান বা ঘটনার সঙ্গে কোনো রকম মিল থেকে থাকে, তাহলে তা সম্পূর্ণ অনৈচ্ছাকৃত এবং কাকতালীয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। নেপাল, দুলাবাড়ি, রাত। কুয়াশায় ঢাকা পাহাড়ি গ্রাম। দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি। বাতাসে রহস্যময় চাপা শব্দ। আকাশে চাঁদ আধো আলো ছড়াচ্ছে। হালকা বাতাস, দূরে কুকুরের ডাক, ঘণ্টার শব্দ। আজ আমি বলবো নেপাল দুলাবাড়ির সেই রহস্যময় খুনের কাহিনী, আর সঙ্গে সেই অদ্ভুত মিশরীয় মূর্তি আর হারানো হায়ারোগ্লিফের গল্প। পাথরের রাস্তার দিকে একজন মানুষ অন্ধকারে হাঁটছে, হাতে একটা কাগজ, যেন গোপন সূত্র। যেখানে প্রতিটি ছায়া ভেতরে লুকিয়ে রেখেছিল ভয়, আর প্রতিটি দরজা ছিল নতুন রহস্যের চাবি। ফ্ল্যাট, রাত। বাইরে প্রবল বৃষ্টি পড়ছে। জানলার কাছে টুপটপ জল গড়িয়ে পড়ছে। ছোট্ট ফ্ল্যাটের ভেতর আধো অন্ধকার। আমার টেবিলে ছড়ানো সোনার কাজের সরঞ্জাম, পাশে পুরনো কিছু ফাইল আর সিগারেটের গন্ধ আসছে। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে ঘর ঝলসে উঠছে। আমি আজ রাতে চারপাশে যেন এক অদ্ভুত চাপা টানটান পরিবেশ। বাইরের ঝড়ো হাওয়া যতই গর্জে উঠছে, আমার হাতের কাজের ঝনঝন শব্দ ততই জোরে বাজছে কানে। আমি গহনা বানাচ্ছি। আরিফ পাশে বসে ফাইল উল্টে পাল্টে দেখছে। গহনা আলোয় ঘুরিয়ে দেখি, ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। আমি বললাম, আরিফ ভাই, এই কাজটা শেষ হলেই দোকানে দিয়ে আসব। কাস্টমারের জন্য পলিশ আর কাটিং দুটোই দরকার। আরিফ বলল, যাও, ভালোই হবে, কিছুটা ফ্রেশ হওয়া দরকার আমাদের। আমি একটু থেমে যাই। বাইরের বজ্রপাতের শব্দ ঘর ভরিয়ে দেয়। বুকের ভেতর হালকা চাপা ভয় জমে ওঠে। আরিফ বলল, শেষ? আমি বলছি আতিশ, শেষ বলে কিছু হয় না। যতই পাল্টাতে চাই, কিছু না কিছু আমাদের পিছন থেকে টেনে ধরে রাখবেই। হঠাৎ দরজায় ঠক 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 কড়া নাড়ার শব্দ। আমি হাতের কাজ ফেলে চমকে উঠি। আরিফ সিগারেট নামিয়ে দরজার দিকে তাকায়। এই সময় কে আসতে পারে? আরিফ বলল, আমি কাউকে আসার কথা বলিনি। দরজায় আবার জোরে শব্দ। আমি ভয়ে গলা কাঁপিয়ে বলি, আমি বললাম, শোনো, ওই আওয়াজটা যেন ধৈর্য হারাচ্ছে। আমার চোখ এখন দরজার দিকে আটকে। বৃষ্টির শব্দের ভেতরেও সেই কড়া নাড়ার আওয়াজ যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগোয়। আমি পিছন থেকে নিঃশ্বাস আটকে দেখি। দরজা খোলার পর ঠান্ডা বাতাস ঢুকে আসে। সেখানে দাঁড়িয়ে আছেন সরস্বতী দেবী। সরস্বতী দেবী, এই সময় আপনি? হ্যাঁ, আমি। বাইরে কি ঝড়টা দেখছেন না? আমি 3বার কড়া নাড়লাম, দরজা খুলতে এত দেরি কেন? ভেবেছিলাম তোমাদের কিছু হয়েছে। আমরা ভেতরে ব্যস্ত ছিলাম, ফাইল দেখছিলাম। ব্যস্ত ছিলেন নাকি কিছু লুকোচ্ছেন তা আমি জানি না, তবে আমারও একটা কারণ আছে। নিচে লাইট বারবার জ্বলছে, নেভাচ্ছে, আর আমি এক অদ্ভুত শব্দ শুনেছি, যেন কেউ ফিসফিস করে কথা বলছিল করিডোরে। আমরা দুজনেই চুপ হয়ে যাই। মুহূর্তের জন্য বাতাস আরও ভারী হয়ে ওঠে। বাইরের ঝড় থামেনি, কিন্তু ভিতরের ঝড় যেন আরও বেড়ে গেল। সরস্বতী দেবীর কথা ঘরটার মধ্যে অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে দিল। বাইরে এখনো বৃষ্টি ঝরছে। ঘরে টেবিলের উপর অর্ধেক তৈরি গহনা রাখা,
বাতাসে ধোঁয়া আর ভেজা কাচের গন্ধ মিশে গেছে। সরস্বতী দেবী কিছুক্ষণ ভেতরে দাঁড়িয়েছিলেন, তার চোখে স্পষ্ট ভয়, কণ্ঠে উদ্বেগ। আরে সরস্বতী দেবী, আপনি তো সত্যিই ভয় পাচ্ছেন। আরিফ বলল। চিন্তা করবেন না, আমরা সামলে নেব। সরস্বতী দেবী গভীর নিঃশ্বাস ফেললেন, তার চোখ দুটোতে এখনো আতঙ্কের ছাপ। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বারান্দার দিকে পা বাড়ালেন। বেরিয়ে যাওয়ার সময়ও বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন, যেন কিছু বলতে চেয়ে থেমে যাচ্ছেন। অবশেষে দরজাটা বন্ধ হলো। এই সময় বেরোতে হবে নাকি? বাইরে ঝড় তো এখনো চলছে। হ্যাঁ, ঝড় তো আছে, কিন্তু যতক্ষণ মাথার ভেতরে এই অস্বস্তি ঘুরছে ততক্ষণ বসে থেকে লাভ নেই। বরং কাজটা শেষ করি। এক মুহূর্তের জন্য দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। বাইরে বজ্রপাতের আলো জানলার কাছে প্রতিফলিত হয়ে ঘরটাকে ঝলসে দিল। আমি আরিফের দিকে তাকালাম। সে ধীরে ধীরে সিগারেটটা নিভিয়ে দিল। আমাদের সিদ্ধান্ত হয়ে গেল। ভয় থাকলেও না বেরিয়ে থাকা যেন আরও ভয়ের হয়ে দাঁড়াচ্ছিল। গহনাটা হাতে নিয়ে আমি দরজার দিকে এগোলাম। মনে হচ্ছিল বাইরের অন্ধকারে যেন অজানা কেউ আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তা, রাত, দরজা খুলে আমরা বেরোলাম। বাইরের ঝড় এখনো থামেনি। চারদিকে বৃষ্টির শব্দ, রাস্তার লাইট টিমটিম করছে। জল জমে আছে রাস্তায়, গাড়ির টায়ার ছিটকে জল ছড়িয়ে যাচ্ছে। ফ্ল্যাটের ভেতরের অস্বস্তি আমাদের ঠেলে বের করে দিল এই ভিজে রাতের অন্ধকারে। হাতের ছোট্ট বাক্সে রাখা গহনাটা যেন অকারণ ভারী হয়ে উঠেছে। আরিফ বলল, দেখছো লাইটগুলো কেমন অদ্ভুতভাবে জ্বলছে, নেভাচ্ছে? সরস্বতী দেবী মিথ্যে বলেননি। হ্যাঁ, আমি লক্ষ্য করছি, কিন্তু থেমে থাকলে ভয়টা আরো বড় হয়ে যাবে। কাজ শেষ করে তারপর ফিরে আসব। আমরা দুজন দ্রুত হাঁটতে থাকি। হঠাৎ পাশের গলির ভেতর থেকে কুকুর ডাকতে শুরু করে, গলা কাঁপিয়ে হুঙ্কার দিচ্ছে। বৃষ্টির ফোঁটা মুখে এসে লাগছে। শালারা, কুকুর যেন আজ অস্থির হয়ে আছে। আরিফ বলল, কুকুররা কখনো ভুল করে না, তারা আগেভাগেই বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। আমি কিছু বললাম না, মাথা নিচু করে হাঁটতে লাগলাম। হাতে ধরা বাক্সটা আরও শক্ত করে ধরলাম। বজ্রপাতের আলোয় আমাদের ছায়া লম্বা হয়ে ফুটপাতে পড়ছিল। চারপাশে আর কোনো মানুষ নেই, কেবল বাতাস, বৃষ্টি আর অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তাটা পরিচিত হলেও আজ যেন অচেনা মনে হচ্ছে। প্রতিটা মোড়ের আড়ালে যেন কেউ লুকিয়ে আছে, আমাদের পিছু নিচ্ছে। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা থামছি না। ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত শব্দ, যেন কোনো ধাতব জিনিস মাটিতে পড়ল। আমাদের হাঁটা থেমে যায়। শব্দটা এলো সামনের গলির থেকে। আরিফ বলল, শুনলে ওটা কি? আমি বললাম, হ্যাঁ, ওটা মানুষের মতো শোনালো না। আমরা স্থির দাঁড়িয়ে থাকলাম। বৃষ্টির ফোঁটা কানে পড়ছে, আর সামনের অন্ধকার গলি থেকে হালকা ধোঁয়া বা কুয়াশার মতো কিছু ভেসে আসছে। আমার মনে হচ্ছিল এই রাতটা শুধু আমাদের জন্যই সাজানো। প্রতিটা শব্দ, প্রতিটা ছায়া যেন ইঙ্গিত দিচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি আর আরিফ হাঁটছিলাম দ্রুত। কোলের বাক্সটা ভারী হয়ে উঠছিল, কিন্তু তার থেকেও ভারী ছিল ভেতরের অজানা আতঙ্ক। গলির ফাঁকা রাস্তায় প্রতিটি শব্দ কানে তীক্ষ্ণ লাগছিল। হাওয়ার ঝাপটায় মাথার ওপর সাইনবোর্ড কাঁপলো ক্যাচ ক্যাচ শব্দে। আরিফ ভাই দেখলেন কেউ যেন ছায়ার ভেতর নড়ল। আরিফ বলল, চুপ চোখ রাখো সামনে, দোকানটা প্রায় চলে এসেছি। কয়েক কদম পরেই দেখা গেল ঝাপসা আলোয় লেখা বোর্ড, মাদিনা জুয়েলার্স পলিশ অ্যান্ড কাটিং। দোকানের ভেতর থেকে ম্লান হলুদ আলো বেরোচ্ছে। আশেপাশের সব দোকান বন্ধ, শুধু এই একটিই খোলা। বৃষ্টির টুপটাপ শব্দের ফাঁকে হঠাৎ করেই বোর্ডের নিচে দাঁড়িয়ে থাকা দোকানটার দিকে আমার চোখ আটকে গেল। নামটা অচেনা নয়, কিন্তু আজ কেমন যেন অদ্ভুত লাগছিল। মাদিনা জুয়েলার্স, মল্লিকের দোকান। এই সময়েও খোলা রাখে দোকান, অদ্ভুত লাগছে। মল্লিক ভাই হয়তো জানতেন আমি আসব, কাজটা জরুরি, তাই অপেক্ষা করছেন। আমরা দরজার কাছে পৌঁছে কাঁচ ঠেলতেই টিং টিং করে ঘন্টা বাজল। ভেতরে গাঢ় পলিশের গন্ধ নাকে এলো। দোকানের ভেতর হালকা আলো, টেবিলে অগোছালো সরঞ্জাম।
কাউন্টারের পিছনে দাঁড়িয়ে আছেন মল্লিক, গম্ভীর মুখে, চোখে চাপা ক্লান্তি। তবুও তার দৃষ্টিতে যেন অন্যরকম রহস্য লুকিয়ে আছে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই মনে হলো যেন বাইরের অন্ধকার আর ভেতরের আলো মিলেমিশে অচেনা এক অস্বস্তি তৈরি করল। আর মল্লিক ভাইয়ের চাহনিতে লুকোনো ছিল কিছু অদ্ভুত কথা, যা তিনি এখনো বলেননি। ওরে আতিশ, আরিফোর সাথে এসেছে। এই সময়ে বৃষ্টি ঝড়ার মধ্যে কি খবর? ভাই, আজ রাতে পলিশ করা জরুরি। কাস্টমারের গহনাটা আজ রাতেই ফিরিয়ে দিতে হবে। মল্লিক বলল, ঠিক আছে, রাখো এখানেই, আমি পলিশ ও কাটিং দেখে নেব। ভিজে গলিতে হাঁটছিলে, ঠান্ডা লাগলো কি? হ্যাঁ ভাই, কিন্তু কাজ শেষ করতে হবে, তাই কোনো সমস্যা নেই। মল্লিক ভাই স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু চোখে যেন এক ধরনের সাবধানতা। মনে হচ্ছিল তিনি সব কিছু বুঝেও খুব খোলাখুলিই নয়, যেমন প্রত্যেক শব্দের ভেতর লুকানো কিছু তথ্য আছে যা তিনি এখনও খোলেননি। আমি ধীরে ধীরে গহনাটা টেবিলে রাখলাম। হাত ঘষে দেখি পলিশ করার আগে ভালোভাবে সেট করা দরকার। আরিফ পাশে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছে। বাইরে ঝড় থেমে আসছে, কিন্তু ভেতরের অস্বস্তি যেন বাড়ছেই। রাস্তা, রাত, ফেরার পথে। গহনাটা আমরা মাদিনা জুয়েলার্স পলিশ অ্যান্ড কাটিংয়ে দিয়ে এসেছি। মল্লিক স্বাভাবিক ভঙ্গিতে দেখছেন। দোকানের দরজা পেছনে বন্ধ হলে আমি বাইরে আসি। বৃষ্টি এখনও থামেনি, রাস্তা ভিজে, লাইট টিমটিম করছে, বাতাসে ভেজা কংক্রিটের গন্ধ। দোকান থেকে বেরোনোর সাথে সাথে মনে হলো বাইরের অন্ধকার আমাদেরকে আরও কঠোরভাবে আঁকড়ে ধরে রাখছে। হাতের বাক্সটা হালকা হলেও মনে হচ্ছিল এর ভেতর দিয়ে ঝনঝন শব্দগুলো আমার হৃদয়টা স্পর্শ করছে। আমরা ফেরা পথে ধীরে হাঁটছি। বৃষ্টি এখনও থেমেনি। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আমাদের ছায়া লম্বা করছে। হঠাৎ আমি ভীত গলায় খিসফিস করি, আরিফ, শুনছ? পেছনে কারোর ধীর পায়ের আওয়াজ। মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। শান্ত হও হাতিশ, এই গলির ছায়ারা সব সময় ফলো করে, কিন্তু আজকের রাত অন্য সব রাতের মতো নয়। হঠাৎ আরিফের পকেটে ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা RAHULSEN। আরিফ ফোনটি কানে তোলে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রাহুল বলল, খান সাহেব, আমি রাহুল সেন। আমার বাড়িতে ভয়ানক ঘটনা ঘটেছে। কি ঘটনা? একটা মৃতদেহ, আত্মহত্যা বলে মনে হচ্ছে, কিন্তু দয়া করে পুলিশকে ডাকবেন না। প্লিজ আসুন, দরজা খোলা থাকবে। আরিফ আমার দিকে তাকায়। আমি উত্তেজনায় চোখ বড় করে বললাম, ডেড বডি? আরিফ, এটা তো নেটফ্লিক্সের শোয়ের মতো, চল যাই। আরিফ বলল, হ্যাঁ, তবে মনে রেখো, শোতে লোক মরে না, এখানে সত্যি সত্যি লাশ পড়ে আছে ডার্লিং। আমরা দ্রুত হাঁটা শুরু করে। পেছনে আবার সেই ধীর পায়ের আওয়াজ, এবার আরও কাছে। কুয়াশার ভেতর একটা অদ্ভুত ছায়া মিলিয়ে যায়। রাহুল সেনের বাড়ির রাস্তাঘাট, রাত। আমরা গলির ভেতর দিয়ে যাচ্ছি। বাতাসে এখনও বৃষ্টির ফোঁটা পড়ছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ফাঁপা, চারপাশ নিস্তব্ধ। আমার হৃৎস্পন্দন দ্রুত। বাক্সটা হাতের মধ্যে শক্তভাবে ধরেছি। ফোন কেটে যাওয়ার পর আমাদের মধ্যে নিঃশ্বাস আটকে গেল। আরিফ পাশে, আমি পিছনে তাকাই। ছায়াগুলো যেন আরও দীর্ঘ হয়ে গেছে। মনে হচ্ছিল আমরা কোনো অদৃশ্য চোখের দিকে হাঁটছি। আরিফ ভাই, মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে, আমি ঠিক বুঝতে পারছি না। আরিফ বলল, চুপ থাক আতিশ, হতে পারে শুধু বাতাসের শব্দ, কিংবা রাস্তার ফাঁকা কোণ থেকে প্রতিধ্বনি, কিন্তু হ্যাঁ, কিছু একটা ঠিক নেই। আমরা ধীরে ধীরে রাহুল সেনের বাড়ির সামনে পৌঁছলাম। বাড়ি পুরনো, বড়, 3 তলা। জানালার ভেতর থেকে ম্লান আলো ছড়াচ্ছে। মূল দরজা অদ্ভুতভাবে খোলা, যেন আমন্ত্রণ জানানো হলেও ভয়ে লুকানো রয়েছে। দরজার দিকে এগোতেই মনে হলো এই রাতটা শুধু ঝড় বৃষ্টি নয়, কিছু অদৃশ্য ছায়াও আমাদের দিকে এগিয়ে এসেছে। প্রতিটি কদমে আমার বুক টুপটুপ করছে। দেখছো আরিফ ভাই, দরজা খোলা। কি ভাবছ, ঢোকি কি না? হ্যাঁ, কিন্তু চোখ খোলা রাখো, কিছু মনে করো না, যা দেখব শুধু লক্ষ্য করব। রাহুল সেনের বাড়ি, রাত।
পুরনো ধাঁচের অট্টালিকা। ধুলো জমা সোফার সামনে মৃতদেহ পড়ে আছে, গলায় দড়ির দাগ, মুখে আতঙ্কের ছাপ। পাশে দাঁড়িয়ে একজন ভদ্রলোক, বয়স আনুমানিক 50। তিনি সম্ভবত রাহুল সেন, ধনী ব্যবসায়ী। হাসি মুখ, কিন্তু চোখে চিন্তার ছাপ, হাত কাঁপছে। আরিফ মৃতদেহ পরীক্ষা করছে। আমি ফোন দিয়ে প্রতীকের ছবি তুলছি। আরিফ মৃতদেহের কাছে ঝুঁকে বলল, এটা কি সত্যি আত্মহত্যা? দেখো, এখানে এক অদ্ভুত প্রতীক, হায়ারোগ্লিপের মতো মিশরের চিহ্ন। রাহুল, তুমি তো অ্যান্টিক ব্যবসা করো, তাই না? রাহুলের মুখ সাদা হয়ে যায়, হাসতে চেষ্টা করে কিন্তু চোখ সরিয়ে নেয়। আমি ফোনে স্ক্যান করে বললাম, আরিফ, এটা ট্রেজার ম্যাপের হিন্ট মনে হচ্ছে। রাহুল, আমি শুনেছি তোমার ভাই সেই প্রাচীন মূর্তি চুরির সঙ্গে জড়িত। রাহুল হঠাৎ রেগে গিয়ে বলল, চুপ করো, সেটা তো একটি মৃত মানুষের কথা। আমার ভাই তো অনেক বছর আগে মারা গেছে। এখন যাও, আমি পুলিশকে ডাকি। হঠাৎ বাইরে দরজায় টোকা। আমরা ছুটে গিয়ে দেখি কেউ নেই, কেবল বাতাস। কথা শেষ হতেই সে ভারী শরীরটা নিয়ে হোঁচট খেয়ে চেয়ারে বসে পড়ে। হাত কাঁপছে, কপালে ঘাম ঝরছে, চোখে আতঙ্ক স্পষ্ট। আমি আশ্চর্য হয়ে নিচু গলায় বললাম, রাহুলবাবু, আপনি এতটা ভীত হচ্ছেন কেন? এই প্রতীকের সঙ্গে কি সত্যি আপনার ভাইয়ের মৃত্যুর কোনো যোগ আছে? ঘরের ভেতর নিস্তব্ধতা। দূরে বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য ঘর আলোকিত করে, আর সেই আলোয় জানালার বাইরে এক অচেনা ছায়া নড়ে ওঠে। এটা তো সবে শুরু ডার্লিং। আজ নয়, কাল সকালে মালাদির দোকানে যাই, সেখানে হয়তো উত্তর লুকিয়ে আছে। আমি বললাম, কাল? তাহলে কাল। ফ্ল্যাট, রাত, ঘরের বাতাস ভারী। আমরা দুজনেই চুপচাপ, টেবিলে গহনাকা রাখা, ফাইল ছড়ানো। আরিফ বলল, রাহুলের কথাগুলো একেবারেই সরল মনে হয়নি। ওর চোখে লুকোনো ভয় ছিল। ঠিক বলেছ, সেই হায়ারোগ্লিফের প্রতীক, মূর্তি আর রাহুলের ভাইয়ের কথা সবকিছু একসাথে মেলে না। গোপাল, আমাদের চাকর, ভেজা তোয়ালে হাতে ঘরে ঢোকে। আরিফ বলল, গোপাল, একটু মশলা কফি বানাও তো, আজকের রাতটা লম্বা হবে। জি বাবু, এখনই নিয়ে আসছি। সে বেরিয়ে যায়। ঘরে আবার নীরবতা, শুধু বাইরের বজ্রপাত আর বৃষ্টির শব্দ ভেসে আসে। আমি বললাম, আরিফ, যদি এটা কেবল আত্মহত্যা না হয়? আরিফ বলল, আমি তো বলেছিলাম, এটা কেবল শুরু। ফ্ল্যাট, সকাল পর্দা ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে। বাইরে ভিজে রাস্তায় জলকাদা, টেবিলে আগের রাতের ফাইল আর কফির কাপ পড়ে আছে। কাল রাতটা ঘুমের মতো ঘুম হলো না। মাথায় শুধু সেই মৃতদেহ আর প্রতীকটা ঘুরছে। আমি জানি, কিন্তু সকাল মানে নতুন সূত্র। আজ আমাদের যেতে হবে মালাদির দোকানে। বাবু, গরম চা নিয়ে এলাম, সকালের বাতাসে একটু ফ্রেশ হয়ে নিন। আমি বললাম, ধন্যবাদ গোপাল। চায়ের ধোঁয়া উঠতে উঠতে আমার মনে হচ্ছিল আজকের দিনটা কোনো সাধারণ দিন নয়, মালাদির দোকান। হয়তো সেখানেই মিলবে সত্যের চাবি। আরিফ বলল, চলো, সময় নষ্ট করার সুযোগ নেই। মালাদির দোকান, দুপুর 1টা। ছোট দোকান, ভেতরে সাজানো পুরনো জিনিসপত্র, সস্তার পসরা আর দেয়ালে পুরনো ক্যালেন্ডার। মালাদি কাউন্টারে বসা, বয়স আনুমানিক 60, চোখে রহস্যময় ঝিলিক। আরিফ বলল, মালাদি, 2 কাপ চা দিন। মালাদি, কিছু নতুন খবর আছে তোমার কাছে? শুনেছি রাহুলের বাড়িতেই লাশ পড়েছিল। কেমন করে হলো আমি জানি না, তবে একটা কথা বলি, ওই ছবির কথা তো শুনেছ? বলে রাহুলের ভাই যে স্ট্যাচু চুরি করেছিল সেটা নিয়ে অনেক ফিসফাস আছে, কিন্তু কে আসলে তার ভাইকে মেরেছিল সে কথা রাহুল কখনো বলেনি। মালাদি চায়ের কাপ বাড়িয়ে দেয়, চোখে সন্দেহের রেখা, ঠোঁটে চাপা হাসি।
মালাদির প্রতিটা কথা যেন আগুনে ঘি ঢালছে। দোকানের অন্য ক্রেতারা কান পেতে শুনছে। দোকানের বাইরে হঠাৎ এক কালো ছায়া গলির মোড়ে নড়ে চড়ে ওঠে। কেউ বলে প্রতি রাতে সেখানে পায়ের শব্দ শোনা যায়। আবার কেউ ফিসফিস করে, কখনো কখনো গলির ভেতর থেকে গুলির আওয়াজও আসে। দোকানের ভেতর এক মুহূর্তে নীরবতা নেমে আসে। শুধু চায়ের কাপের ধোঁয়া ঘুরে বেড়ায়। সত্যি যদি কেউ বলতে চায় তবে পুলিশই একমাত্র রাস্তা। কিন্তু সবাই মুখ চেপে বসে আছে। কিছু না কিছু লুকোনো আছে, সেটাই বোঝার দরকার। এই সময় দোকানের কোণের টেবিলে বসা এক তরুণী কলমে খাতায় দ্রুত কিছু লিখছে। চশমার আড়ালে তীক্ষ্ণ চোখ। সে হল সুদীপ্তা, স্থানীয় সাংবাদিক। ওই মেয়ে সুদীপ্তা, শুনেছি লোকাল পেপারে লেখে। সব সময় চুপচাপ, কিন্তু তার চোখ যেন কোনো সূত্রই ফসকে যেতে দেয় না। মালাদি, গলির আওয়াজ নিয়ে আপনি নিশ্চিত? আমি শুনছি এই রহস্য শুধু রাহুল সেনের বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ নয়। মালা এক ঝটকা দৃষ্টি সুদীপ্তার দিকে ছুড়ে দেয়। দোকানের বাতাস আরও ভারী হয়ে ওঠে। মালাদির দোকান, দুপুর। দোকানের ভেতর ভারী নীরবতা। সবাই চা হাতে বসে আছে। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ এখনো অন্ধকার। বাতাসে চাপা গুজব আর কৌতূহল। সুদীপ্তা বলল, মালাদি, আপনি বারবার মূর্তির কথা বলছেন। শুধু সাধারণ চুরি হলে এত ভয়ের কি আছে? আর সেই প্রতীক যেটা লাশের পাশে পাওয়া গেছে? আমি তেমন কিছু জানি না রে মা। তবে শোনা যায় ওই মূর্তিটা আসলে মিশরের পুরনো দেবতার মূর্তি। যারা চুরি করেছিল তাদের ঘরে ঘরে নাকি অশুভ ছায়া নেমেছিল। আমি বললাম, রাহুল সেনের ভাই সেই কি মূর্তিটা চুরি করেছিল? মালাদি বলল। সে কথা আমি মুখে আনব না। ঘরে সবাই থম মেরে যায়। কাপের শব্দও বন্ধ, শুধু টিকটিক ঘড়ির আওয়াজ শোনা যায়। সুদীপ্তা বলল, আমি নিশ্চিত এটা কেবল চুরি নয়। ওই প্রতীক, হাইরোগ্লিফ স্রেফ আঁকিবুকি নয়। এটা একটা ওয়ার্নিং। রাহুল সেনের ভাইয়ের মৃত্যুর সঙ্গে আর এখনকার খুনের সঙ্গে দুইটোর যোগসূত্র লুকিয়ে আছে সেই প্রতীকে। সুদীপ্তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। যেন রহস্যটা ধীরে ধীরে খুলছে, কিন্তু তার ভেতরে অন্ধকার আরও গভীর। সুদীপ্তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। যেন রহস্যটা ধীরে ধীরে খুলছে, কিন্তু তার ভেতরে অন্ধকার আরও গভীর। আরিফ বলল, ইন্টারেস্টিং। তাহলে এই খেলাটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। ঠিক তখন দোকানের বাইরে আবার ছায়া নড়ে ওঠে। বাতাসে ফিসফিস আওয়াজ। হঠাৎ কাচের গ্লাস ভেঙে পড়ে মেঝেতে। সবাই চমকে ওঠে। সুদীপ্তা বলল, মনে হয় আমাদেরকে অনুসরণ করছে। ঘরে টানটান নীরবতা। সুদীপ্তার নোট লিখছে, মালাদি কাপে চা নাড়ছে। হঠাৎ আরিফের চোখে পড়ে কাউন্টারের কোণে রাখা পুরনো বইয়ের ভেতর থেকে কাগজের প্রান্ত উকি দিচ্ছে। ও তো অনেক পুরনো। আমি জানি না ওখানে কি আছে। এটা তো চিঠির মতো। লেটারটা খুলতেই দেখা যায় অদ্ভুত কোড ভাষার লাইন, প্রতীক, সংখ্যা, এলোমেলো অক্ষর। কোনো কিছুই স্পষ্ট নয়। চিঠিটা আমাদের হাতে এলো, কিন্তু এর মানে বুঝতে হলে ফ্ল্যাটে ফিরে কোড ভাঙতে হবে। আরিফ চুপচাপ চিঠিটা ভাঁজ করে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তারপর আলাদা করে আরেকটা পুরনো ফাঁকা কাগজ আমার ব্যাগে রেখে দেয় দোকানের বাইরে। বিকেল। আমরা তিনজন দোকান থেকে বের হচ্ছি। রাস্তা ফাঁকা। হঠাৎ দূরে মোটর বাইকের গর্জন। চোখের পলকে দুইজন মুখোশধারী আমাদের দিকে ছুটে আসে। আমি বললাম, আরিফ, সাবধানে। একজন মুখোশধারী আমার কাঁধে ধাক্কা মেরে ব্যাগটা ছিনিয়ে নেয়। সবাই ভাবে আসল চিঠি চলে গেল। আরিফ বলল, হেই। দ্বিতীয় মুখোশধারী সুদীপ্তার দিকে হাত তোলে, কিন্তু আরিফ তাকে ঠেলে ফেলে দেয়। মোটর বাইক আবার গর্জে ওঠে, আর মুহূর্তের মধ্যে অজানা দুজন বৃষ্টি ভেজা অন্ধকার গলিতে হারিয়ে যায়। আমার ব্যাগ, চিঠিটা, সবকিছু ওরা নিয়ে গেল। কিন্তু ওরা কারা, আর কেমন করে জানল আমরা ওই কাগজ হাতে পেয়েছিলাম? বাইরে হালকা বৃষ্টি নামতে শুরু করে। আমাদের চোখে আতঙ্ক, রাগ আর প্রতিজ্ঞা বসে আছে। ওরা ভেবেছে সব পেয়ে গেছে, কিন্তু আসল জিনিস এখনও আমাদের কাছেই আছে।
ফ্ল্যাটে ফিরে এটা খুঁটিয়ে দেখতে হবে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তার বাতাসে এখনো কাদার গন্ধ। আমি আর আরিফ ধীর পায়ে ফ্ল্যাটের দিকে ফিরছি। হঠাৎ রাস্তার মোড়ে পুলিশের জিপ থামে। নামেন ইন্সপেক্টর মজুমদার। ৪৫, চাপা কণ্ঠস্বর, চোখে চিন্তার রেখা। ইন্সপেক্টর মজুমদার বলল, আরিফ, আবারও পুরনো অভ্যাস শুরু করেছ বুঝি। যেখানে রহস্য সেখানে তুমি। শোনো, এই কেস থেকে দূরে থাকো, এটা সোজা নয়। তুমি বলছো পুলিশেরও হাত ভাঙা? আমি শুধু বন্ধু হয়ে সাবধান করছি, সবকিছু বলার মতো অবস্থা নেই। তুমি যেটা করবে নিজের ঝুঁকিতে করবে। তিনি কোটের কলার তুলে দেন, সিগারেট ধরান, তারপর ধীরে ধীরে জিপে উঠে চলে যান। সাইরেনের হালকা প্রতিধ্বনি ফাঁকা গলিতে মিলিয়ে যায়। বন্ধু হয়েও স্পষ্ট কিছু বলল না। তার কণ্ঠে ছিল শুধু সতর্ক বার্তা। মনে হচ্ছে পুলিশও হয়তো এই রহস্যের অংশ। আমি আর আরিফ একে অপরের দিকে তাকাই। কেউ কিছু বলে না, শুধু পায়ের শব্দ মিলিয়ে যায় আধারের ভেতরে। ফ্ল্যাট, গভীর রাত, বাইরে বৃষ্টির শব্দ, জানালার কাজ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ঘরে টেবিলে ম্লান আলো জ্বলছে। টেবিলের ওপর রহস্যময় চিঠি, অদ্ভুত প্রতীক আর পুরনো বই। সবাই নিস্তব্ধ। আমি হালকা নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, গোপাল, মশলা কফি দাও, আজ অনেক রাত জাগতে হবে। গোপাল বলল, গোপাল ভয়ে ভয়ে মাথা নাড়ে, রান্নাঘরে চলে যায়। আমি আরিফ আর সুদীপ্তার দিকে তাকিয়ে, আরিফ, তুমি আর সুদীপ্তা ওই চিঠিটার দিকে মন দাও, আমি একটু আমার কাজে বসি, না করলে কাল সকালে বেরোতে পারব না। সুদীপ্তা থমকে যায়, চোখ কুঁচকিয়ে আমার দিকে তাকায়। এত টেনশনের মাঝে তুমি আবার কাজ করতে বসতে পারছো? কি কাজ এমন? আমার সোনার কাজ। আমি ড্রয়ার খুলে সোনার পাত, হাতুড়ি আর যন্ত্রপাতি বের করে আলো আধারিতে বসে যায় খোদাই করতে। টুং টাং শব্দ ধীরে ধীরে পরিবেশের অংশ হয়ে ওঠে। সুদীপ্তা ফিস ফিস করে বলল, এত কিছু হচ্ছে আর উনি বসে সোনার কাজ করছেন। তোর কাজের ভেতরেও হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। এখন আমরা শুধু চিঠিটা দেখি। ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে আমার আঙ্গুলের ওপর। সোনার পাতের ভেতর হাতুড়ির আঘাতে গড়ে উঠছে অদ্ভুত একটা নকশা, যেন সেও রহস্যের অংশ। সুদীপ্তা বলল, এই কোডটা পুরো অচেনা, অক্ষর আর সংখ্যা গুলিয়ে লেখা। দাঁড়াও, কিছু চিহ্ন আসলে গ্রিক বর্ণমালার মতো, আর এই সংখ্যাগুলো বইয়ের পাতার নম্বর হতে পারে। কফির কাপের ধোঁয়া উঠছে। আমি বসে আছি টেবিলে, সোনার পাতের ওপর মন দিয়ে খোদাই করছি। আমি জানি না কেন এই নকশাটা হাত থেকে বেরোচ্ছে, কিন্তু হাত থামছেই না। ফোনের ডিজাইন দেখে হাতুড়ি ছিনির আঘাতে ফুটে উঠছে একটা অদ্ভুত প্রতীক। দেখতে যেন প্রাচীন মিশরের কোনো হাইরোগ্লিফ। সুদীপ্তা চোখ কুঁচকে আরিফকে বলল, আরিফ, দেখো ও কি খোদাই করছে। হ্যাঁ, অবিশ্বাস্য। প্রতীকগুলো একেবারে মিলে যাচ্ছে। মানে এই কোড শুধু চিঠিতেই নেই, এর অর্ধেক অংশ ওর হাতের কাজের ভেতরেও আছে। আমি কিছু বুঝতে পারছি না। হালকা বিরক্ত হয়ে তাকাই। আমি কাজ থামিয়ে অবাক গলায়, তোমরা কি আমাকে ফলো করছো নাকি? এটা তো আমার গহনার ডিজাইন, এর সঙ্গে ওই চিঠির কি সম্পর্ক? আরিফ মৃদু হেসে ঠান্ডা গলায় বলল, ডিজাইন নয় ডার্লিং, এটা একটা চাবি। চিঠির ভাঁজের উপর আঙুল বুলিয়ে দেখায় আর বলে, চিঠির ভেতরে কিছু প্রতীক তোমার খোদাইয়ের সঙ্গে একেবারে মিলে গেছে। আমি খোদাই করা সোনার টুকরো টেবিলে রাখছি। চিঠির প্রতীকগুলো আর নকশার খোদাই মিলিয়ে দেখছে আরিফ ও সুদীপ্তা। আরিফ বলল, দেখো, এখানে এই ত্রিভুজ চিহ্ন আর চিঠিতে একই প্রতীক, সাথে কিছু সংখ্যা লেখা, 12, 4, 9। 12, 4, 9 এগুলো তো লাইব্রেরির তাকের নম্বর হতে পারে। মানে 12 নম্বর শেলফ, 4 নম্বর সারি আর 9ম বই। মানে পুরো চাবিটাই আমার হাতের কাজ আর ওই চিঠির ভেতরে লুকানো ছিল? এটা কি করে সম্ভব? আরিফ বলল,
কিন্তু তুমি এই ডিজাইনটা পাইলে কেমন করে? রাহুল সেনের বাড়ির ডেড বডির হাত থেকে। হ্যাঁ, আর এখন স্পষ্ট আমাদের পরের গন্তব্য রাহুল সেনের লাইব্রেরি। ঝড়ো হাওয়া, বৃষ্টির টুপটাপ। দূরে একটা কালো গাড়ির সিলুয়েট দাঁড়িয়ে আছে। জানালার কাচের ফাঁক দিয়ে একজোড়া চোখ আমাদের ফ্ল্যাটের ভেতর তাকিয়ে আছে। ফ্ল্যাট, সকাল। বাইরের আকাশ মেঘলা। রাতের বৃষ্টির পর রাস্তায় ভিজে কাদা জমে আছে। ঘরের টেবিলে ছড়িয়ে আছে চিঠি, কাগজ আর সোনার নকশা। গোপাল হাতে ট্রে করে গরম চা এনে রাখে। গোপাল বলল, বাবু, সকালের চা এসে গেছে, একটু গরম গরম খেয়ে নিন। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে সিগার ধরাচ্ছে। সুদীপ্তা ল্যাপটপ খুলে আগের রাতের নোটগুলো টাইপ করছে। সুদীপ্তা বলল, কাল রাতের প্রতীক আর নম্বরগুলো আমি আবার চেক করলাম। সব মিলছে। মানে আমাদের যাওয়া লাগবে রাহুল সেনের লাইব্রেরিতে। আজই যেতে হবে, দেরি করলে ওরা আমাদের আগে পৌঁছে যাবে। ঠিক আছে, কিন্তু আজকের যাত্রা সহজ হবে না। কাল রাতের সেই কালো গাড়িটা ভুলে যেও না। কেউ আমাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। হঠাৎ বাইরে ভেসে আসে পুলিশের জিপের সাইরেন। জানালার ফাঁক দিয়ে দেখা যায় ইন্সপেক্টর মজুমদার নেমে আসছে। তার মুখে কঠিন ছাপ। চা কাপের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। দরজায় কড়া নাড়ার শব্দ। আমি দরজা খুলতেই ভেতরে ঢোকেন ইন্সপেক্টর মজুমদার। ক্লান্ত চোখ, মুখে টান টান ভাব। আরিফ, কাল তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কেসটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। মানে পুলিশ কি রাহুল সেনের ছায়াতেই থেমে আছে? শুধু রাহুল নয়, এর ভেতরে আরও বড় কিছু আছে। অ্যান্টিক চোরাচালান, আন্তর্জাতিক কানেকশন। আমাদের ডিপার্টমেন্টের ভেতরেও ভাস আছে। কাউকে ভরসা করা যাচ্ছে না। সুদীপ্তা অবাক হয়ে নোটবুক বন্ধ করে তাকায়। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, হাতের কাপটা ধীরে ধীরে নামিয়ে রাখি। ইন্সপেক্টর মজুমদার বলল, তোমার মতো মাথা ঠান্ডা আর চোখ খোলা কেউ নেই। তুমি চাইলে এই কেসটা একসাথে এগোনো যাক। তাহলে অফিসার, খেলার নিয়ম পাল্টে গেল। এবার আমরা একসাথে স্বীকার করব। ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে আসে। শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। বাইরে আবার মেঘ জমছে। চা কাপগুলো টেবিলে রাখা। চারজন, আমি, আরিফ, সুদীপ্তা আর ইন্সপেক্টর মজুমদার চুপচাপ বসে আছি। টেবিলের ওপর ছড়িয়ে আছে সেই চিঠি, আমার সোনার নকশা আর সুদীপ্তার নোট। আরিফ বলল, চিঠি আর নকশা মিলিয়ে যে হিসাবটা এসেছে তাতে সূত্র লুকানো আছে রাহুল সেনের লাইব্রেরিতে। তাকে নম্বর, শাড়ি আর বই সবই স্পষ্ট। কিন্তু লাইব্রেরি তো ওর প্রাইভেট অংশ। সাধারণত কেউ ঢুকতে পারে না। ভেতরে ঢোকার পথও রাহুল ছাড়া আর কেউ জানে না। তাহলে লুকিয়ে ঢুকতে হবে, রাতে, যখন বাড়ির আলো নিভে যাবে। ইন্সপেক্টর মজুমদার বলল, বিপদ আছে। যদি পুলিশ অফিসার হয়ে ওখানে যাই, সন্দেহ হবে। তাই আমাকে ছায়ায় থাকতে হবে। তোমরা তিনজন ঢুকবে, আমি বাইরে কাভার দেব। ঠিক আছে, আমরা ভেতরে ঢুকে সূত্র খুঁজব। যদি কিছু হয় তুমি বাইরে থেকে আমাদের টেনে তুলবে। এ যেন ঠিক সিনেমার মতো শোনাচ্ছে। এটা কোনো সিনেমা নয় সুদীপ্তা, এইটাই আমাদের সত্যি। এক মুহূর্ত নীরবতা। টেবিলের ওপর ক্যামেরা প্যান করে। চিঠি, সোনার নকশা আর 3 কাপ অর্ধেক খাওয়া কফি। বাইরে কাক ডাকছে। পরিকল্পনা তৈরি হলো। কিন্তু আমরা কেউ জানতাম না, লাইব্রেরির ভেতরে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর রহস্য। নাইট, রাহুল সেনস লাইব্রেরি। রাত নীরব। আকাশে মেঘ, বাতাস হালকা পুঁকড়ে যায়। আমি, আরিফার, সুদীপ্তা শর্ত কদমে রাহুল সেনের দালানের পিছনে দাঁড়াই। জানালার কাছে আলো অল্প। ভেতরের কক্ষগুলো নিস্তব্ধ। ইন্সপেক্টর মজুমদার বাইরে গাড়িতে অপেক্ষা করে কাভার দিচ্ছেন। সবকিছুতে একটা অস্বাভাবিক নিশ্চয়তা, যেন প্রতিটি ছায়াই আমাদের পেছনে এসে দাঁড়াবে। আমি মনে মনে বলি, সাবধান। আরিফ চুপচাপ দরজার লক পরীক্ষা করে। সুদীপ্তা কাঁধে ল্যাম্প। আমি বুকে সোনার খণ্ডটা রাখি, ওটাই যেন চাবি। আরিফ বলল, দরজা খোলা রয়ে গেছে। মনে হয় ভেতরে কারো হাত নেই। চুপ থাকো, কোনো শব্দ থাকলে সাথে সাথে সিগন্যাল দেব। আমরা ভেতরে ঢুকি। কাঁচ ঢাকা রাজস্বী লাইব্রেরি। তাক পাশে পুরনো বই, কাঁচির আলমারি, ম্লান বাতির আলো, ধুলোয় চাদরের সব মলিন। জানলার ফাঁক দিয়ে কাটা চাঁদ আছড়ে পড়ছে।
প্রতিটি তাক যেন আমাদের চোখে চিকমিট দিয়ে তাকিয়ে। আরিফ চিঠির কোড অনুযায়ী তাকের দিকে হাঁটে। 12 নম্বর শেলফ, 4 নম্বর সারি। সে ধীরে ধীরে নবম বইটি টেনে বের করে। পেছন থেকে আমি সোনার খণ্ডটা দেখাই। ওটার নকশা আর বইয়ে বাইরের কভার মিলছে। আরিফ বলল, এটাই। এই বইটা সরালে পেছনে লুকানো স্পেস খুলবে। বহাতেই বুকটি সরানো মাত্রেই দেয়ালে লুকানো হ্যান্ডেল একটা ধীরে ধীরে সরে যায়। পেছনে এক সরু সিঁড়ি নামছে, ধুলি মাখা, আধারে লুকানো একটা পথ যা নিচে নেমে যাচ্ছে। সুদীপ্তা বলল, এইটা গোডাউনের দিকে নামছে, সেরকমই দেখ যাচ্ছে। আমরা নিচে নামি। প্রতিটি ধাপ কুচকানো শব্দ করে। নিচে পৌঁছে খুলে যাই একটি ভারী ঢোকার গেট। রুক্ষ লোহার তালা ভাঙার চিহ্ন আছে। ভেতরে ঢুকতেই মাটির গন্ধ, পুরনো কাঠের টুকরো আর কাঠের কেসের শাড়ি দেখা যায়। গডাউনে আলোক নিঃশব্দ, শুধু আমাদের ল্যাম্পের হালকা। গডাউনের হাওয়ায় মিশে আছে পুরনো সময়ের দমপাক। কাঠের কেসগুলোর ওপর পলিথিনের টামা পড়েন, আর কোনায় রাখা এক বাক্সে বিশাল একটি অ্যান্টিক মূর্তি। আমরা ধীরে ধীরে সরি। একটি কেস খুলতেই ভিতরে পড়ে আছে একটি পুরনো মিশরীয় স্ট্যাচু এবং সেই পাশেই একটি পাথরের হায়ারগ্লিফ ট্যাবলেট। ট্যাবলেটের অক্ষর ঠিক সেই একই প্রতীকগুলো, চিঠিও আমার খোদাই করা নকশার মিল। আরিফ বলল, এটাই, প্রতীকটা এখানে আছে। আর পাশে দেখো, একটা খোলা খাতা, ঢেকে থাকা নোট আছে। আমি খাতা খুলে দেখি পুরনো ডার্ট স্ট্যাম্প। এক নাম কোথায় লেখা, ট্রান্সফার টু ওয়্যারহাউস B3, আর সেই নিচে কালি মুছে ফোটা একটা লেখা, ইঙ্গিত, উত্তর পাথরের নিচে। সুদীপ্তা বলল, ইঙ্গিত স্পষ্টভাবে। এটা একটা নির্দেশ যা বলে পাথরের নিচে বা মূর্তির বেশে কিছু লুকানো। আমরা মূর্তিটা পাশে সরাই। বেসে হাতে আঁকা সূক্ষ্ম লাইন, একটি হুকলক মেকানিজম। আরিফ সাবধানে বেস টেনে নিলে একটা লুকানো ছোট হলো খুলে যায়। ভিতরে একটি তামার রোল, ভেজা আর ভাঙা কাগজে লেখা কিছু শব্দ। আমি হাত কাঁপিয়ে সেই রোলটা খুলে দেখি। ভাগ ভাগে অক্ষর, একটি ঠিকানা, আর এক লাইনে স্পষ্ট, NAWDA, গোডাউন, সেকশন C, গ্রেড 17। আমাদের মাথায় ফিরল। মালাদি, নাওডা গোডাউন, এই নামগুলো কিভাবে এই চক্রের সঙ্গে যুক্ত। এক মুহূর্ত আমরা সবাই চুপ। বাইরে গ্লাসে কেউ হঠাৎ কাঁটা সূর্য দেখলেই মনে হয় কেউ আমাদের দিকে তাকায়। ইন্সপেক্টর মজুমদারকে সিগন্যাল দিতে আমি চেষ্টা ল্যাম্পের আলো নিভিয়ে দিই। আরিফ বলল, এটাই স্পষ্ট ইঙ্গিত, গোডাউনেই আরও কিছু লুকানো। আর রাহুল সেন আর ওই মার্ডার আর মূর্তি চুরির পেছনে হাত আছে। কাল রাতেই আমরা নাভদা গোডাউন যাব। আর এবার শুধু আমরা নয়, পুলিশের সাহায্য দরকার হবে। আমরা উঠে এলাম। হৃদয় দ্রুত ধরাধর করছে। হাতে এখন কাগজে ঠিকানা, আর মনের ভেতরে একটা প্রশ্ন। আমরা যে সূত্র পেয়েছি, পরের রাত, নওদা গোদাম, রাত 4, চারপাশ অন্ধকার, শুধু দূরের রাস্তার লাইট হালকা আলো ফেলছে। গোদামের বিশাল লোহার গেট অর্ধেক খোলা। ভেতরে পুরনো বাক্স, কার্টুন আর জং ধরা ট্রলি দেখা যাচ্ছে। বাতাসে ধুলো আর মরিচার গন্ধ। কোথাও কোথাও ইঁদুর ছুটে যাচ্ছে। আরিফ বলল, এই তো সেটা, গুদাম B3, সেকশন C। দেখে তো পরিত্যক্ত লাগছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আগে থেকেই এখানে আছে। চিঠির কোডে স্পষ্ট লেখা ছিল ক্রেট 17। ওটাই আসল টার্গেট। গুদামের ভেতর আমরা টর্চ জ্বালিয়ে অন্ধকারে হাঁটছি। কাজ ভাঙা শব্দ পায়ের নিচে। হঠাৎ একটা ছায়া সরে যায় দূরে। কেউ যেন লুকাচ্ছে। কুকুরও নেই, পাহারাদারও নেই, কিন্তু আওয়াজটা কই থেকে আসছে? আরিফ, আমাদের এখানে রাতে আসা মনে হয় উচিত হয় নাই। কেউ আমাদের দেখছে। কথা বলো না আতিশ, শুধু মুখ বন্ধ রেখে চলো। ওই দেখো, কেউ আমাদের দেখছে। কথা বলো না আতিশ, শুধু মুখ বন্ধ রেখে চলো। ওই দেখো, সেকশন C-তে ক্রেট 17। একটা বড় কাঠের বাক্স, ওপরের দিক ফাটা। বাক্সের ভিতর থেকে অদ্ভুত আলো ফাঁক দিয়ে বের হচ্ছে। আমরা কাছে যেতেই বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। এই তো সেটা, ক্রেট 17। সুদীপ্তা বলল, হে ঈশ্বর, ভেতরে কি আছে?
যার কারণে এত চুরি, এত মার্ডার হচ্ছে এই শহরায়? আরিফ ধীরে ধীরে লোহার বার দিয়ে বাক্স খুলে ফেলে। ভেতরে দেখা যায় একটা প্রাচীন মূর্তি, মাথায় ফারাওয়ের মুকুট, হাতে অদ্ভুত প্রতীক খোদাই করা। আরিফ বলল, মিশরীয় কিন্তু সাধারণ কোনো নিদর্শন নয় এটা। দেখে তো মনে হচ্ছে যেন বহু হাজার বছর আগের কোনো রাজবংশের নিদর্শন। একটা সমাধি মূর্তি, যেটা হয়তো কোনো ফেরাউনের সমাধিতে রাখা হয়েছিল তার আত্মাকে রক্ষা করার জন্য। দেখো, মুখটা খেয়াল করো। এই খোদাই, এই পাথরের রং, এগুলো নিছক সাজসজ্জা নয়। এর ভেতরে হয়তো কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, হয়তো কোনো অভিশাপও। আমরা মূর্তির দিকে তাকিয়ে আছি। হঠাৎ রহস্যময় পায়ের শব্দ ভেসে এলো। আমি থমকে বললাম, দেখো, পায়ের আওয়াজ। হঠাৎ এক ঝলক আলো। অন্ধকার থেকে বেরিয়ে এলো প্রায় ৪৫ বছরে এক মুখোশধারী, হাতে ছুরি। তার উপস্থিতি ভেতরের পরিবেশ আরও ভয়াবহ করে তুলল। আমার ভাইয়ের টাকা আমিই নেব। লাশ, সেটা আমার কাজ। আর ছবিটাই হলো আমার ম্যাপের চাবি। কি, রাহুলের ভাই? কিন্তু তুমি তো মারা গেছিলে। হ্যাঁ, আমি আছি। ওটা তো মিথ্যে কথা। আর তোমরা কি ভেবেছিলে চিলাই আমার গোপন রহস্য বাইরে প্রকাশ করবে? হঠাৎ আরিফ ভিলেনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ভিলেন চমকে ওঠে, কিন্তু সে ধরা পড়ল না। রক্তে ভেজা মাটিকে পড়ে যায়। আরিফ দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল। ঘড়ির কাঁটার মতো সময় থমকে গেল। বাতাসে থমথমে ধ্বনি ভেসে আসছে। আমরা সবাই বুঝতে পারছিলাম রহস্যটা এখন আরও গভীর, এবং গুদামের সেই অন্ধকার রাত আমাদের জন্য এক অনির্বচনীয় বিপদ নিয়ে এসেছে। হঠাৎ দেখলাম দরজায় মালা তার হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভিলেনের দিকে ঝাঁপানোর চেষ্টা করল, কিন্তু আরিফ দ্রুত এগিয়ে এসে মালার হাত ধরে ফেলল। মালার আঘাত ভিলেনকে সরাসরি লাগল না। আঘাতটি শুধু হালকাভাবে পড়ল, যেন কোনো জোর না লাগার মতো। ভিলেন চমকে গেল, কিন্তু ঠিকমতো কিছু করতে পারল না। মালাদি বলল, ওরা দুইজন মিলে সেই অ্যান্টিক স্ট্যাচু চুরি করেছিল, কিন্তু সেই স্ট্যাচু পরে কোথাও নিয়ে গেছে। আর রাহুল নিজের ভাইকে বাঁচানোর জন্য আমার ভাইকে ফাঁসিয়ে দেয়। কিছুদিন পর সে মিথ্যে গল্প শুরু করে যে আমার ভাই মারা গেছে। একদিন আমি রাহুলকে তার ভাইয়ের সেই বিষয়টি বলার সময় দেখি। ঠিক সেই রাতে এসে গুদামে আসে। তখন আমি ঠিক করেছিলাম আমার ভাইয়ের প্রতিশোধ নেব। সেই দিন যখন তোমরা আমার দোকানে এসেছিলে, আমি সেই কাগজটা রাখি, যেটা খান সাহেবের চোখে পড়ে। মালাদি, এটা ন্যায় নয়, প্রতিশোধ। এনাফ, রাগে চোখ ঢেকে ফেলো না। যখন তোমাকে দেখলাম তখনই আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল। তুমি আমার ভাইয়ের মতো। আমি জানি না আমার ভাই কোথায় বেঁচে আছে কিনা, কিন্তু এখন বোঝা গেল আমার ভাইকে ফাঁসানো হয়েছে। প্লিজ ভাই, তুমি খান সাহেবকে বলো আমার ভাইকে খুঁজে দিতে। মালার কথায় আমি কিছুটা স্থবির হয়ে গেলাম। হঠাৎ আরিফের দিকে ভিলেন সুযোগ নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে। আমি হঠাৎ তার পায়ে লাথি মারি। সে ভিজে মাটিতে পড়ে গড়িয়ে যায়। তারপর উঠে গিয়ে সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইন্সপেক্টর মজুমদার তাকে দেখে ফেললেন। সুজা তখন ইন্সপেক্টরের হাতে ধরা পড়েছে। ইন্সপেক্টর বলল, তুমি অনেক ছায়ার মধ্যে ঘুরে বেরিয়েছ, তাই না? চলো, এবার তোমাকে সত্যিকারের ছায়ার ভূত বানাবো। অনেক ভূত হবে, মিথ্যে মৃত্যুর শোকও থাকবে। এবার সব শেষ হবে, পূর্ণ হবে সব কিছু, আর তোমার দাদাকেও ভূত বানানো হবে। বৃষ্টি থেমে গেছে। পুলিশের সাইরেন দূরে মিলিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর মজুমদার ভিলেনকে নিয়ে চলে গেল। চারপাশে নীরবতা। আরিফ বলল, ভালো কাজ করেছ আতিশ, কিন্তু শুনছ, মালাদি, চিন্তা করো না, তোমার ভাইকে আমি খুঁজব। দেখো আরিফ, আবার সেই ফুটস্টেপস। কুয়াশার আড়ালে এক অচেনা ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। এটা কি শেষ? না, এটাই তো শুরু। হঠাৎ বাতাসে ভেসে এলো অদ্ভুত এক শব্দ, কাগজ ছেঁড়ার মতো। আমরা তাকিয়ে দেখি গুদামের মাটিতে পড়ে আছে একটা ছোট পার্চমেন্ট টুকরো। তাতে মিশরীয় হাইরোগ্লিফ আঁকা, আগের চিঠির মতো। তাহলে আসল খেলোয়াড় এখনও ছায়ার আড়ালে আছে। গুদামের রক্তমাখা রাত শেষ হল, কিন্তু রহস্য শেষ হয়নি। ভিলেন ধরা পড়েছে, মালাদি প্রতিশোধ উন্মোচিত হয়েছে,
কিন্তু কুয়াশার আড়ালে যেই অদ্ভুত ছায়া মিলিয়ে গেল সেই আসল খেলোয়াড়। পরের কেস শুরু হবে রাহুল সেনের লাইব্রেরিতে। পুরনো বইয়ের ভেতর থেকে বেরোবে প্রাচীন মিশরীয় স্ক্রল, যার ওপর আঁকা রহস্যময় হায়ারোগ্লিফস। সেই কোড ভাঙলেই খুঁজে পাওয়া যাবে এক গোপন ওয়্যারহাউসের অবস্থান। কিন্তু তার আগেই এক অজানা খুনি শহরে খুন করতে শুরু করবে। প্রতিবার খুনের জায়গায় রক্ত দিয়ে লেখা থাকবে এক একটা মিশরীয় প্রতীক। সন্দেহের তালিকায় উঠে আসবে রাহুল সেন নিজেই, যার চোখে অদ্ভুত আতঙ্ক ও গোপনীয়তা। ইন্সপেক্টর মজুমদার সে কি সত্যি বন্ধু নাকি কোনো গোপন খেলায় অংশ নিচ্ছে? আর এক রহস্যময় মুখোশধারী নারী, যিনি বারবার ছায়ার আড়াল থেকে কে ফলো করছে। শেষে আরিফ, আমি আর সুদীপ্তা বুঝতে পারবে এই রহস্য শুধু এক হত্যার নয়, এটা এক সদ্য জেগে ওঠা প্রাচীন অভিশাপের গল্প। এন্ডিং হোক, এক অচেনা চিঠি পৌঁছাবে ফ্ল্যাটে, তাতে লেখা, যদি সত্যি জানতে চাও তবে দ্য চেম্বার অফ স্যান্ডে এসো, উইথ আ ব্লাড রেড হায়ারোগ্লিফ স্ট্যাম্পড বেলো।